সোমনাথ মন্দিরে পুজো দিয়ে আমরা রওনা দিলাম দিউয়ের পথে। দিউ পৌঁছে ঘুরে দেখি দিউ ফোর্ট, সেন্ট পল চার্চ আর গঙ্গেশ্বর মহাদেব মন্দির। তারপর হোটেল চেক ইন করে দুপুরে একটু বিশ্রাম। বিকেলে আবার বেরিয়ে পড়ি আইএনএস পুকুরি মেমোরিয়াল, নাগোয়া বিচ আর রাতের আনন্দ ফ্লোটেলে। পরদিন সকালেই দিউ ছেড়ে পৌঁছে যায় আমেদাবাদ। চেক ইন করেই গাড়ি নিয়ে ছুটে যায় এক অসাধারণ স্থানে, ইউনেস্কো স্বীকৃত রানী কি ভাভ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানান। আর এমন আরও ভ্রমণ ও ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেল শুধুই ঘোরা নয়, আমার লক্ষ্য ভ্রমণের মাঝে ইতিহাস আর সাহিত্যের ছোঁয়াটাও আপনার কাছে পৌঁছে দেওয়া। সকাল 6:30 বাজে। আমরা এখন এখান থেকে সোমনাথ মন্দিরে যাব, মন্দিরে পুজো দেবো আজকে। দুদিন আমরা এখানে ছিলাম। প্রথম দিন ঠাকুরের 3বার দর্শন পেয়েছি, গতকালও গেছি রাতের বেলায় দর্শন করেছি। এখন 7:30 বাজে, আমাদের সোমনাথ মন্দির দর্শন হয়ে গেল। এবার আমরা দ্বীপের দিকে বেরোবো। এই হচ্ছে সোমনাথ মন্দির বাড়ি থেকে মন্দির। আমরা সোমনাথ থেকে অনেকটা রাস্তা চলে এসেছি, আর প্রায় 30-40 মিনিট চলে আসলাম। এখান থেকে আর হয়তো 1 ঘন্টা লাগবে। এখন 10টা বাজে, আমরা একদম ডিউ ফোর্টের সামনে চলে এসেছি। দমন, দিউ, দাদরা, নগর হাভেলির মতোই এগুলো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। এই ডিউ ফোর্ট মোটামুটি 450 বছর, 1539 থেকে 1961 পর্যন্ত পর্তুগিজের দখলে ছিল। 1961 সালে কেন্দ্রীয় সরকার এটাকে নিজেদের অধীনে নিয়ে নেয়। আমরা ডিউ ফোর্টে যাচ্ছি। তো এটাই পর্তুগিজদের তৈরি সেই সময়। আমরা এখানে পর্তুগিজ স্থাপত্যের প্রচুর রকম নিদর্শন এখানে পাবো। ঐতিহাসিক জায়গা। দেখি একটা গাইডের ব্যবস্থা করতে হবে, এই গাড়ি নিতে হবে একটা। এই যে আমরা এই ব্যাটারি গাড়ি নিলাম 50 টাকা করে পার পার্সন। এই গাড়িতে করে আমরা পুরো ফোর্টটা ঘুরবো। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের নামিয়ে দিল একটুখানি এসেই। এই যে এই স্লপ দিয়ে এখানে ওটা হলো। এই যে আমরা একদম ফোর্টের ওপরে উঠছি। এই অষ্টধাতুর তৈরি কামান, 40টা এরকম কামান এখানে আছে, সব সমুদ্রের দিকে চারদিকে মুখ করা। আমরা এখন দাঁড়িয়ে আছি এই দুর্গের উপরের প্রাচীরে। নিচে নীল সমুদ্রের ফেনায়িত ঢেউ, আর সামনে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব প্রহরী দিউ দুর্গ। 1535 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই দুর্গ নির্মাণ করেছিল গুজরাটের সুলতান বাহাদুর শাহের সহায়তায়, তাদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় ও উপকূলে আধিপত্য বিস্তারের জন্য। পরবর্তীতে এই দুর্গ হয়ে ওঠে ভারতীয় উপকূলে পর্তুগিজদের অন্যতম শক্ত ঘাঁটি। প্রায় 450 বছর দিউতে তাদের শাসন চলেছিল এই দুর্গ কেন্দ্রিক। শেষমেশ 1961 সালে অপারেশন বিজয়ের মাধ্যমে ভারতীয় সেনা এই অঞ্চলকে পর্তুগিজদের হাত থেকে স্বাধীন করে। দুর্গের ভেতরে রয়েছে প্রাচীন গির্জা, ব্রিটিশ পর্বের কামান, গোলা বারুদের ঘর, সৈন্যদের থাকার কক্ষ, জলাধার আর সেই গা ছমছম গোপন সুড়ঙ্গ পথ, যা একসময় দুর্গের বাইরে গোপনে যাওয়ার কাজে ব্যবহৃত হতো। দেখি নাই তোর ক্ষমতা দেখবো, দেখি। হ্যাঁ, আমার পাপা আবার তুলবে, আমি ক্যামেরা পাপা কামাল করে দিল। এখান থেকে সূর্যাস্ত দেখলে মনে হবে সময় যেন থমকে গেছে। নীল সমুদ্রের বুকে ডুবে যেতে যেতে রক্তিম সূর্যের আলো যখন পড়ে এই প্রাচীন প্রাচীরগুলোর ওপর, তখন চারপাশে এক রহস্যময় সৌন্দর্য ছড়িয়ে পড়ে। এই দুর্গ শুধু এক ঐতিহাসিক স্থাপত্য নয়, এ এক নীরব প্রহরী, যেটা আজও পাহারা দেয় দ্বীপের অতীতকে।
চলুন আমরাও কিছু সময় নিই এই ইতিহাসকে অনুভব করার আর এই সৌন্দর্যে নিঃশব্দে হারিয়ে যাওয়ার। ফোর্ট ঘোরা হয়ে গেল, এবার আমরা এখান থেকে ফোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। অনেকটা অংশ ঘুরলাম, অনেক বড়, যার ফলে পুরোটা আর গেলাম না, যতটা ঘোরা যায় ততটা পর্যন্ত ঘুরলাম। বাহ, দারুণ ক্যামেরা করে দিল গাড়িতে করে। হ্যাঁ, ডিউ ফোর্ট থেকে এবার আমরা চলে আসলাম সেন্ট পল চার্চে। আমরা এখন দাঁড়িয়ে আছি দিউ শহরের এক নীরব অথচ রাজকীয় কোণায়, সেন্ট পল চার্চের সামনে। এই স্থাপত্য শুধু এক প্রার্থনার স্থান নয়, এ যেন সময়ের ভাঁজে আটকে থাকা এক শিল্প সমৃদ্ধ ইতিহাস। 1601 খ্রিস্টাব্দে নির্মাণ শুরু হয়েছিল এই চার্চের, আর নির্মাণ শেষ হয় 1610 সালে। প্রায় 400 বছর পুরনো এই গির্জা ভারতের পশ্চিম উপকূলে পর্তুগিজ স্থাপত্য শৈলীর অন্যতম সেরা নিদর্শন। চোখে পড়বে চুন সুরকি তৈরি অপূর্ব বারক স্টাইলের নকশা। সাদা রঙে মোড়ানো এই চার্চ যেন দাঁড়িয়ে আছে আলোকময় বিশ্বাস আর শিল্পের এক মেলবন্ধন হয়ে। ভিতরের কাঠের অলঙ্করণ আর যীশুখ্রিস্টের নিখুঁত ভাস্কর্যগুলো দর্শনার্থীদের শুধু মুগ্ধই করে না, বুক ভরে এক অদ্ভুত শান্তিও এনে দেয়। ডিউয়ের ব্যস্ততা থেকে কিছুটা সরে এসে এই গির্জায় কিছুটা সময় কাটান, দেখবেন মনটা কেমন নিঃশব্দ শান্তিতে ভরে ওঠে। সেন্ট পল চার্চ থেকে বেরিয়ে আমরা আসলাম গঙ্গেশ্বর মহাদেবের টেম্পলে। এই যে গঙ্গেশ্বর মহাদেব, সমুদ্রের ঢেউয়ের মাঝে একদম পাথুরে উপকূলে দাঁড়িয়ে রয়েছে এই রহস্যময় মন্দির, গঙ্গেশ্বর মহাদেব মন্দির। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই পবিত্র স্থানে, যেখানে একদিকে নীল সমুদ্র আর অন্যদিকে ভক্তির গভীর ধারা। এই মন্দির শুধু একটি ধর্মস্থল নয়, এ যেন পৌরাণিক ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। পৌরাণিক কাহিনী বলে, পঞ্চপাণ্ডব তাদের অজ্ঞাতবাসের সময় এসেছিলেন এই দিউ অঞ্চলে। এই স্থানে তারা প্রতিদিন শিবের আরাধনা করতেন, আর সেই সময়ই সমুদ্রের মাঝে নিজের হাতে স্থাপন করেছিলেন 5টি শিবলিঙ্গ। আজও সেই 5 শিবলিঙ্গ সমুদ্র জলের নিচে অবস্থান করছে, যার উপর দিয়ে নিরবধি বয়ে যায় জোয়ার ভাটার ঢেউ। প্রতিদিন জোয়ারের সময় ঢেউ এসে ছুঁয়ে যাচ্ছে শিবলিঙ্গগুলিকে, আর মনে করিয়ে দিচ্ছে শিবভক্তি ও ধর্মবিশ্বাসের এক অতল গভীরতা। এই দৃশ্য সত্যি অভাবনীয়। প্রকৃতি আর পুজোর এই অপূর্ব যুগলবন্দি খুব কম জায়গায় দেখা যায়। এই মন্দিরে কোনো দম্ভ নেই, কোনো জাঁকজমক নেই, আছে শুধুই একান্ত ভক্তি, ইতিহাসের ছোঁয়া আর প্রকৃতির সান্নিধ্য। আমরা এই দিঘের রেনবো রিসর্টে আছি। उधर जा सकते हो? हाँ बिल्कुल सर। ठीक। उस साइड जाना हो तो ये पहला है। हाँ हाँ ठीक है ठीक है। छोटी छोटी खुले हैं। পিচর কিন্তু হ্যাঁ, এই জায়গায় জল আছে তো পরে। এখন 4:30 বাজে, আমরা এই হোটেল থেকে একটু বেরোলাম, এবার একটু বিচের ধারে যাবো। রাস্তার কাজ চলছে, অ্যাকচুয়ালি টোটাল দিউ দিয়ে রাস্তার কাজ চলছে। এখন 5:30 বাজে, আমরা এই আইএনএস কুকরির দিকে চলে আসলাম। এই ওখানটায় গান করছে কেন? সবাইকে গান গাওয়ার সুযোগ দিচ্ছে। পাপা নিয়ে গান করবে একটা সময়। মা দেখে ধরে বসো কিন্তু। ধরেই বসে থাকো। এই যে আমরা এই আইএনএস কুকরির ওপরে উঠছি, ও এখানে ধরে আছে। ভীষণ সুন্দর লাগছে। এই যে আইএনএস কুকুরি, এই যে একটা আইএনএস কুকুরি যে রেপ্লিকা। এই যে এই গাড়ি করে আসলাম, ভীষণ সুন্দর এই জায়গাটাও। দিউ মন ছুঁয়ে গেল আমাদের। আমরা এখন দাঁড়িয়ে আছি দিউয়ের এক স্মৃতিময় ও বীরত্বগাথা স্থান,
আইএনএস কুকরি মেমোরিয়ালের সামনে। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন আইএনএস কুকরি ছিল ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ, যা পাকিস্তান সাবমেরিন পিএনএস হাঙ্গার দ্বারা টর্পেডো আঘাতে আক্রান্ত হয়ে 9 ডিসেম্বর 1971 সালে আরব সাগরের জলে ডুবে যায়। এই দুর্ঘটনায় শহীদ হন খুকরির ক্যাপ্টেন মহিন্দ্রনাথ মুল্লার সহ 18 জন অফিসার এবং 176 জন নাবিক। ক্যাপ্টেন মহিন্দ্রনাথ মুল্লা শেষ পর্যন্ত জাহাজ না ছেড়ে তার নাবিকদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন। জায়গাটি গড়ে তোলা হয়েছে ঠিক সেই স্থানের মুখোমুখি যেখান থেকে আরব সাগরে ডুবে গেছিল আইএনএস কুকরি। ভিতরে রয়েছে জাহাজের প্রতিরূপ, ক্যাপ্টেন ও শহীদ সেনাদের নামাঙ্কিত ফলক, আর রয়েছে সেই বীরত্বময় ইতিহাসের নীরব সাক্ষ্য। এখানে দাঁড়ালে এক অদ্ভুত গর্ব, শ্রদ্ধা আর বিষাদের অনুভূতি মনে ভেসে ওঠে। হ্যাঁ, উপর থেকে বেশি ভালো লাগছে। এই যে আইএনএস কুকরি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের ব্রেক ড্যান্সের মতো। আইএনএস কুকরি মেমোরিয়াল থেকে নিচে নেমে দেখি একদল স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা, হাতে কিছু প্ল্যাকার্ড আর ব্যানার। চলছে সে নো টু ড্রাগ ক্যাম্পেইন, মাদক বিরোধী এক সামাজিক উদ্যোগ, যেখানে একসময় লড়েছিল জলের বুকে ভারতের সাহস। আজ সেখানে চলছে নীরব এক যুদ্ধ, যুব সমাজকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার এক সংগ্রাম। 6 करोड़ बच्चे विदिन 10 to 17 years of एज एडिक्ट है, वो भी ड्रग एडिक्ट। जब आपको पहला डोज ऑफर किया जाए तब आपको फ्री में ही मिलेगा, बट विदिन अ वीक मतलब 7 दिन में ही आप दूसरी बार वो ट्राई करोगे लाइक 86% चांस है आप लोगे ही, क्योंकि वो तो हमारा मेन मोटिव तो वही है कि हम अब जब आप पहली बार सुने कोई भी ऑफर करे तो यू शुड से नो टू ड्रग्स, से नो टू ड्रग्स, say yes to লাইফ, say no to ড্রাগস, say yes to লাইফ। আচ্ছা, আমরা এই যে এসে গেছি নাগোয়া বিচে। এর বালিটাও দেখো এরকম, হ্যাঁ, যেরকম আমরা বিচের যে বালিটা। মোটামুটি সন্ধ্যা হয়ে গেল, 7টা বাজে গেল প্রায়। এই যে আমরা এখন নাগোয়া বিচের ধারে আছি। এই সব বিভিন্ন দোকান, এখান থেকে একটু পিজা খাবো, সোনাই পিজা খাবে বলছে। পুরো জায়গাটা নিয়ে এরকমভাবে দোকান দেওয়া, পরপর বিভিন্ন রকম ভেজ নন ভেজ আইটেম পাওয়া যাচ্ছে। এখন 8টা বাজে 10, আমরা নাগোয়া বিচ থেকে এবার এই ফ্লোটেলে চলে আসলাম। এই যে এই হচ্ছে ফ্লোটেল। আমরা এই ক্রুজ এর মধ্যে 1.5 ঘন্টা থাকবো, এখানে গান বাজনা হবে। হ্যাঁ, আমরা ফ্লোটেল ক্রুজে বসে আছি, এবার ক্রুজ ছাড়ছি আস্তে আস্তে, গান টান বাজবে। লোকজন একটু অল্পই হয়েছে আজকে।
হোটেলের ভেতরে আজকে 20 তারিখ সকাল এখন 4:30 বাজে। আমরা এই ডিউ থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই ডিউতে আমরা এই হোটেলটা ছিলাম, হোটেল রেনবো, খুব সুন্দর হোটেল। আমরা প্রায় 150 কিলোমিটার কাছে চলে আসলাম। এখন 7:30 বাজে। আমাদের ড্রাইভার ভাইয়ের একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য গাড়িটা আমাকেই চালাতে হচ্ছে। আমি নিয়ে আসলাম গাড়ি চালিয়ে। এখন মোটামুটি 10টা বাজে। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় 300 কাছাকাছি চলে এসেছি আমরা। আর 80 থেকে 90, 100 বাকি আছে আমাদের কাছাকাছি। এই যে একটা ধাবা একটু দাঁড়ালাম, একটা না 250 কিলোমিটার গাড়ি আমি চালিয়ে নিয়ে আসলাম। এখন 1:30 বাজে। আমরা 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছে গেছি আহমেদাবাদ। এই আহমেদাবাদে হোটেল সুমিতে আছি। আমরা প্রথম দিনে এখানেই ছিলাম। খুব ভালো হোটেল, খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু খুব ভীষণ ভালো। এবার আজকে সোমবার, যেহেতু আহমেদাবাদে মোটামুটি বেশিরভাগ লোকাল সাইট সিন বন্ধ, এই জন্য আমরা রানী কি ভাবের দিকে যাচ্ছি। 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, কোনো অসুবিধা নেই। 4টা সাড়ে 4টে পৌঁছে যাবো। এই গাড়িটা একটু পরিষ্কার করালাম, গাড়িটাতে এত নোংরা ছিল গাড়িটাতে। এবার গাড়িটা নিয়ে বেরোবো। এখন 4:30 বাজে। আমরা মোটামুটি 3 ঘন্টার মধ্যে এই রানীকে ভাবে চলে আসলাম। এই যে একদম জাস্ট গাড়ি পার্কিং করলাম এখানে। পার্কিং করে এবার আমরা টিকিটও কাটা হলো, 40 টাকা করে টিকিট লাগলো। এবার এই পথ দিয়ে আমরা এবার রানী কি ভাবের ভেতরে যাব। আমরা এখন একদম রানী কি ভাবের ভেতরে ঢুকলাম, মানে গার্ডেনটার ভেতর। এবার অনেকটা ভেতরে রানী কি ভাবের যে মূল স্টেপ ওয়েল, সেটা এই যে সামনেটাই লেখা আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি গুজরাটের পাটনে, একটি এমন স্থাপত্যের সামনে যা কেবল জল সংরক্ষণের উপায় নয়, বরং এক অসাধারণ শিল্পকলার নিদর্শন, রানী কি ভাব। এই অনন্য ভাবটি নির্মাণ হয়েছিল 11শো শতকে। সালঙ্কি বংশের রাজা ভীমদেব প্রথমের স্মৃতিতে তার রানী উদয়মতী এটি তৈরি করান। একজন স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, শ্রদ্ধা আর শিল্পচর্চার নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এই জলকূপ। AD 1022 to 63 took built on 41 years, बनने में 41 साल लगा। 41 साल? हाँ, 11th सेंचुरी के लास्ट क्वार्टर में तो 1000 ईयर ओल्ड है। ज्यादातर राजा अपनी रानी के लिए मॉन्यूमेंट बनाएगा, लेकिन यहाँ बिल्कुल उल्टा है। रानी उदयमती ने अपने हस्बैंड भीमदेव सोलंकी फर्स्ट की याद में बनाया, उनकी मृत्यु के बाद। तो प्रेम का एक प्रतीक माना गया, लव सिंबल माना गया है। তখনকার দিনে ভাব ছিল একমাত্র জল সংগ্রহের ব্যবস্থা নয়, এ ছিল সামাজিক মিলনের স্থান, ধর্মীয় আচারের কেন্দ্র, আর কখনো কখনো আত্মস্থ হওয়ার এক নিঃশব্দ প্রাঙ্গণ। এই সিঁড়িকূপটির দৈর্ঘ্য প্রায় 64 মিটার, প্রস্থ 20 মিটার আর গভীরতা 27 মিটার। 7টি ধাপে নিচে নামা যায়, আর প্রতিটি স্তরে চোখে পড়ে হাজারেরও বেশি সূক্ষ্ম ভাস্কর্য, খোদাই, দেবদেবীর মূর্তি, অষ্টদিকপাল, নর্তকী, পশু পাখি, মহাকাব্যের চরিত্র, সব মিলিয়ে এক জীবন্ত কল্পনার জগৎ। ये सब अप्सराएं हैं, टोटली 299 है। देखिए दोनों भगवान शिव हैं। 299 अप्सरा? हाँ, ये दोनों भगवान शिव है, उनके हाथ में त्रिशूलनाग का मंडल है। बीच में देखिए वो पार्वती माता, उनके हाथ में कम मंडल है, उनके आसपास अप्सराएं हैं। देखिए कोई आईने में कोई अंगड़ाई ले रहे, देखिए श्री राम धनुष्य बाण तलवार ढाल बताया। श्री राम अराउंड स्मॉल दशा अवतार है। ये अंगड़ाई ये सब उस समय का? हाँ, उस जमाने 1063 का 1000 ईयर ओल्ड। हाँ। ये अंगड़ाई लेती है अप्सरा ज्वेलरी के फाइन। साधु महात्मा कामना का निषेध कर रहा है, इग्नोर कर रहा है।
ये वामन भगवान है। वामन यानी वामन। बटुक। हाथ में छाता यक्ष माला है, बलि को तीसरे पैर में पाताल भेजा है ना वामन। ये विष कन्या है, उसके पैरों में स्नेक सर्प को बताया गया है। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয়, এমন একটি ঐতিহাসিক স্থাপত্য একসময় হারিয়ে গেছিল মানুষের চোখের আড়ালে। বহু বছর ধরে এটি ছিল মাটি ও পলির নিচে চাপা। সরস্বতী নদীর বারবার বন্যায় কুয়োর মুখ বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে হারিয়ে যায় অস্তিত্ব। बारिश आएगा तो उसका पानी 2 महीना 3 महीना कुएं में रहता है, फिर सूख जाता है। अभी करंटली कुआं ड्राई सूख गया है। अभी कुआं सूख गया है। हाँ, अब आपने गाड़ी पार्क किया पार्किंग में, पीछे रोड जाता है। ये रोड फिनिश होता है, वहाँ दूसरा मॉन्यूमेंट आता है सहस्रिंग तालाब। কিন্তু 1958 সালে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ এএসআই এর উদ্যোগে শুরু হয় খনন কাজ। আর তাতেই একে একে জেগে ওঠে ইতিহাসের স্তব্ধ সৌন্দর্য। নেমে আসে আলো, উঠে আসে অলংকার, আর পৃথিবীর সামনে উন্মোচিত হয় এক বিস্ময়। 2014 সালে ইউনেস্কো এই রত্নটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেয়। এই রানী কি ভাবের ছবি আজ ভারতের নতুন 100 টাকার নোটেও দেখা যায়। এ যেন শুধুই এক স্থাপত্য নয়, এ আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। এই ভাব নির্মাণ করেছিলেন একজন নারী, রানী উদয়মতী, স্বামী রাজা ভীমদেবের স্মৃতিতে। তার ভালোবাসা, দূরদৃষ্টি এবং নেতৃত্বে নির্মিত এই জলকূপ আজও বিস্ময় জাগায় স্থাপত্য জগতে। আর ঠিক এই কারণেই ভারত সরকার 100 টাকার নোটে রানী কি ভাবের ছবি সংযুক্ত করেছে নারী শক্তির সম্মান ও অবদানের স্বীকৃতি রূপে। এ কেবল একটি কুয়োর ছবি নয়, এ এক দীপ্ত নারী নেতৃত্বের প্রতীক। যে যুগে নারীরা কেবল রাজমহলে সীমাবদ্ধ ছিলেন, সেই যুগেই একজন রানী স্থাপন করেছিলেন ইতিহাসের এই স্থায়ী নিদর্শন। এখানে দাঁড়িয়ে মনে হয় জল সংরক্ষণের জন্যও মানুষ কি অপার শিল্প ও সাধনার পরিচয় রেখে গিয়েছেন। রানী কি ভাব কেবল এক কুয়ো নয়, এ এক ভালোবাসার স্মারক, এ এক স্থাপত্যের কাব্য, এ এক বিস্তৃত অতীতের বর্ণময় পুনর্জন্ম। চলুন কয়েক মুহূর্ত চুপ করে অনুভব করি এই স্তব্ধতা, এই সৌন্দর্য আর আমাদের গৌরবময় ইতিহাস। আচ্ছা, খুব সুন্দর রানী কি ভাব দেখলাম। আমাদের এক গাইড ছিল, ভীষণ ভালো গাইড করলো, সব বিষয়গুলো ভালো করে বোঝালো। এই যে স্টেপ ওয়েলটা দেখতে পাচ্ছি আমরা, এটা প্রায় 1000 বছর আগের, 1000 বছরের পুরনো। এবার এই স্টেপ ওয়েল আগে অ্যাকচুয়ালি এখানে জলের কষ্ট ছিল প্রচুর পরিমাণে, যার জায়গা থেকে এই স্টেপ ওয়েলগুলো বানানো। এরকম প্রচুর স্টেপ ওয়েল এই ছাড়া গুজরাট ধরে আছে, আহমেদাবাদ ধরে আছে, প্রচুর জায়গায় আমরা স্টেপ ওয়েল দেখতে পেয়েছি। স্টেপ ওয়েলের ঠিক বাইরেটাই এই অংশটা খুব সুন্দর লাগছে, তাই না? পুরো সবুজ ঘাসে ভরা একদম। আর এখানে প্রচুর টিয়া পাখি। এই মাথার ওপর নিম গাছটা, এই নিম গাছের ওপর অজস্র টিয়া পাখি রয়েছে। গরমটা সূর্যের দিকে তাকিয়ে থাকলে চশমা করে এইভাবেই দিউয়ের রোদেলা সৈকত, ইতিহাসের বুকে দাঁড়ানো দুর্গ আর রানী কি ভাবের অপার শিল্পকলা আমাদের মন ভরিয়ে দিল। পরবর্তী গন্তব্য বিশ্বের সর্বোচ্চ মূর্তি, ভারতের গর্ব, স্ট্যাচু অফ ইউনিটি। চলুন আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী অধ্যায়ে আমরা পৌঁছে যাব সর্দার বল্লভভাই প্যাটেলের মহিমা ও মহত্বের পর্শে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।